সো আমরা শুরু করছি চ্যাপ্টার 2, দ্যাট ইজ কমপ্লেক্স ভ্যালুড ফাংশনস। তো এখানে আমরা দুইটা পার্ট দেখতে পাবো। আমরা ফার্স্ট পার্টে কভার করব কমপ্লেক্স ভ্যালুড ফাংশন নিয়ে, আর সেকেন্ড পার্টে আমরা আলোচনা করব এর পরের লেকচারে, যেটা হচ্ছে লিমিট কন্টিনিউটি নিয়ে। সো আমরা প্রথমেই যে বিষয়টা ক্লিয়ার করে নিব, দ্যাট ইজ রিয়েল ভ্যালুড ফাংশন এন্ড কমপ্লেক্স ভ্যালুড ফাংশনের মধ্যে ডিফারেন্সটা অ্যাকচুয়ালি। সো আমি যদি একটা রিয়েল ভ্যালুড ফাংশনের কথা বলি, সো একটা রিয়েল ভ্যালুড ফাংশন কেমন হয়, যেমন এফ অফ এক্স ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ এক্স -2। এরকম একটা ফাংশন, এটাই হচ্ছে সাধারণত আমরা এফ অফ এক্স সিম্বলটা ইউজ করি, অয়লারের সিম্বল আর কি। তো এখানে আমরা বিভিন্ন নাম্বার ইনপুট দিতে পারি। সো আমরা যদি এখানে 6 ইনপুট দিই, দ্যাট ইজ স্কোয়ার রুট অফ 6 - 2, তাহলে আমরা পাবো স্কোয়ার রুট অফ 4, দ্যাট ইজ 2। ওকে, সো আমরা অন্য একটা নাম্বার দিলে একটা আউটপুট পেয়ে যাবো। বাট এই ফাংশন যদি আমরা 0 ইনপুট দিই, তাহলে পাবো এফ অফ নেগেটিভ স্কোয়ার রুট অফ -2, সো দ্যাট ইজ আনডিফাইন্ড। ঠিক আছে, কারণ রিয়েল নাম্বার আমরা এমন কোনো নাম্বার পাবো না যাকে স্কোয়ার করলে এটা হবে, তাই না, নেগেটিভ আনসার আসবে আর কি। সো নেগেটিভ নাম্বারকে আমরা সিম্পলি রুট করতে পারি না। বাট যখন আমরা কমপ্লেক্স ভ্যালুড ফাংশনে চলে যাব, সে এফ অফ এক্স ইকুয়ালস টু সেম ফাংশন, কিন্তু যদি এটা ডিফাইন করা থাকে কমপ্লেক্স ভ্যালুর উপর, ওকে, তাহলে তখন তুমি কিন্তু নেগেটিভ নাম্বার দিতে পারো। ঠিক আছে, তো যেমন আমরা 0 না দিয়ে সাপোজ -2 দিই, তাহলে তো ভালো হয়, তাই না? 0 না দিয়ে যদি আমরা -2 দিই, তাহলে কি আসে? স্কোয়ার রুট অফ -4, ওকে, -4। সেখানে যদি আমরা -2 দিই, তাহলে আসে স্কোয়ার রুট অফ -2, দ্যাট ইজ স্কোয়ার রুট অফ -4। সো সেটা কিন্তু আবার ডিফাইন, তোমরা জানো এটা হচ্ছে 2i আসবে, তাই না? আরেকটা ভ্যালু তুমি পাবা, সেটা হচ্ছে -2i, সেটা আমি নিচ্ছি না। এখন যখন তুমি কমপ্লেক্স নাম্বার অ্যালাউ করো, তখন ফাংশন গুলোকে জেড দিয়ে সাধারণত লিখা হয়, তখন আর এক্স সিম্বলটা ইউজ করা হয়নি। তো এটাই হচ্ছে পার্থক্য একটা রিয়েল ভ্যালুড ফাংশনের সাথে কমপ্লেক্স ভ্যালুড ফাংশনের। তো রিয়েল ভ্যালুড ফাংশনে ইনপুট গুলো হবে রিয়েল নাম্বার, আউটপুট গুলো হবে রিয়েল নাম্বার, ওকে। আর কমপ্লেক্স ভ্যালুড ফাংশনে ইনপুটও হবে কমপ্লেক্স নাম্বার, আউটপুটও কমপ্লেক্স নাম্বার। সো আরেকটু আসলে একটু এক্সটেন্ড করা হলো আর কি রিয়েল ভ্যালুড ফাংশনকে। এটাই আসলে কমপ্লেক্স ভ্যালুড স্যার ফাংশনের। ইনপুট অনুযায়ী কি স্যার কোনো আই এর ভ্যালু নিতে পারি আমরা, লাইক 2i ইনপুট নিতে পারি হ্যাঁ নিতে পারো, কমপ্লেক্স হ্যাঁ ফাংশনের নিতে জন্য? পারো, পারবা না কেন? সে আমি নিলাম ইনপুট হচ্ছে 1 + i, সরি আমি ইনপুট নিলাম সাপোজ 2i, ওকে, জি স্যার। তাহলে কি হবে? স্কোয়ার রুট অফ 2i। এখন তুমি যদি একটু ম্যাথমেটিক্স করে থাকো, স্কোয়ার রুট অফ 2i হচ্ছে 1 + i। আরেকটা আনসার পাবো -1 - i, সেটা আমরা নিচ্ছি না আপাতত একটা, কারণ এই 1 + i কে স্কোয়ার করলে কিন্তু 2i আসবে। জি স্যার। ওকে, গুড। সো তোমরা যে কোনো কোশ্চেন করতে পারো, কোশ্চেন করলে আলোচনাটা ভালো হয়, যেমন এই পার্টটা আমি মিস করে গেলাম। Okay. তো এরপর আমরা দেখবো যে গ্রাফ অফ কমপ্লেক্স ভ্যালুড ফাংশন, যেটা আমি ক্লাসে আসলে দেখাইতে পারিনি প্রজেক্টরের কারণে। সো কমপ্লেক্স ভ্যালুড ফাংশনে গ্রাফ করা একটু ডিফিকাল্ট, ঠিক আছে। তো রিয়েল ভ্যালুড ফাংশনে ব্যাপারটা খুবই সোজা। তো রিয়েল ভ্যালুড ফাংশনে সো আমরা যদি লিখি যে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এটাকে গ্রাফ করা একেবারে ইজি, কারণ এফ অফ এক্স এর জায়গায় তুমি একটা ওয়াই ধরে নাও, মানে এক্স হচ্ছে একটা ভেরিয়েবল আর আউটপুটের জন্য আরেকটা ভেরিয়েবল, মানে আউটপুটটা রাখার জন্য। তো এইটাকে আমরা যখন এই যে ডেসমোসে দিয়ে দিব, কিন্তু খুব সুন্দর গ্রাফ হয়ে যাবে। তো আমরা এই যে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার এগুলো লিখতে পারি, তাহলে কিন্তু এই যে গ্রাফ, এই গ্রাফের মানেটা কি? এই গ্রাফের মান হচ্ছে এক্স অ্যাক্সিস হচ্ছে ইনপুট আর ওয়াই অ্যাক্সিস আউটপুট। যেমন এই গ্রাফ, এই ফাংশনে যদি আমরা 2 ইনপুট করি, আউটপুটটা কত আসবে একটু বলো তো স্যার আমাকে। 4। 4। 4, তাহলে যদি আমরা এই যে এই 2 পয়েন্টে ক্লিক করি, দেখো এই যে প্রথমটা হচ্ছে ইনপুট, পরেরটা হচ্ছে আউটপুট। আর এখানে আমরা স্ক্রল করে বা স্লাইড করে বিভিন্ন ভ্যালুতে আউটপুটটা দেখতে পারি। সো গ্রাফটা যেটা হচ্ছে অনেক ইনফরমেশন একসাথে রাখার জন্য, কারণ এখান থেকে আমরা একটা আইডিয়া পাচ্ছি যে কোন ইনপুটের জন্য আউটপুটটা কত, একটা সুন্দর একটা আইডিয়া দিচ্ছে আমাকে। সো এটাই হচ্ছে গ্রাফ, তাই না? এখন এই যে রিয়েল ভ্যালুড ফাংশন গুলো হচ্ছে ওয়ান ডাইমেনশনাল, ঠিক আছে, কারণ এখানে একটা ইনপুট, ঠিক আছে। তো ওয়ান ডাইমেনশনাল হওয়ার কারণে, ঠিক আছে, যেহেতু এখানে একটা ইনপুট, সো তাহলে একটা আউটপুট, সো টোটাল আমাদের 2D প্রয়োজন পড়ে এই গ্রাফটা করার জন্য আর কি। ঠিক আছে, এই যে আমরা 2D প্লেন, একটা এক্স অ্যাক্সিস ইনপুট, ওয়াই অ্যাক্সিস হচ্ছে আউটপুট। কিন্তু কমপ্লেক্সের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে যে কমপ্লেক্স নাম্বার, যেমন আমরা যদি বলি এফ অফ জেড ইকুয়ালস টু জেড স্কোয়ার, ঠিক আছে। ঠিক আছে, এখন জেড মানে কি? জেড মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই।
এখন যখন তুমি এটার আউটপুটটা নিবা, আউটপুটটা করলে আসবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, একটু ক্যালকুলেশন করার পর একটা রিয়েল পার্ট আসবে, একটা ইমাজিনারি পার্ট আসবে। ঠিক আছে, এখন তাহলে দেখো আমার ইনপুট হচ্ছে দুইটা, একটা হচ্ছে এক্স আর একটা ওয়াই ইন্ডিপেন্ডেন্ট, এবং আউটপুটও কিন্তু দুইটা। ঠিক আছে, এখন এই কমপ্লেক্স ভ্যালুড ফাংশন গুলো প্লট করার জন্য আমাদের 4D স্পেস দরকার। বাট আমরা আমাদের যে ইউনিভার্সে আমরা বসবাস করি সেটা তো আসলে 3D স্পেস। ঠিক আছে, মানে স্পেসের ডাইমেনশন হচ্ছে 3D, এর বাইরে আমরা আসলে অবজার্ভ করতে পারতেছি না। তো এই জন্য কমপ্লেক্স ভ্যালুড ফাংশনকে সরাসরি তুমি গ্রাফ করতে পারবে না, এটা পসিবল না। বাট আমরা হচ্ছে যে অনেক টেকনিক দিয়ে বা একটু মানে ইনফরমেশন লুজ করে আমরা অনেক সময় গ্রাফ করে থাকি আর কি। ঠিক আছে, তো সেটা আমরা বলবো। এখন আমরা 3D পর্যন্ত গ্রাফটা করতে পারি ইজিলি। ঠিক আছে, 4D তে আসলে যাওয়া যায়। 3D গ্রাফটা কিভাবে করি, যে ধরো আমাদের যে একটা 3D ফাংশন থাকে, ঠিক আছে, তো ধরো মানে একটা টু ভেরিয়েবল ফাংশন থাকে, একটা টু ভেরিয়েবল ফাংশন, সে ধরো এফ অফ এক্স ওয়াই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তো এটাকে কিন্তু চাইলে প্লট করা যায়। এখানে দেখো ইনপুট কয়টা, একটা দুইটা, আর আউটপুট কিন্তু একটা, আউটপুট একটা সিঙ্গেল কোয়ান্টিটি। তো এটাকে গ্রাফ করার জন্য এই যে এরকম একটা ক্যালকুলেটর আছে, জিওজেব্রা, সেখানে গেলেই গ্রাফ করা যায়। তো এখানে যদি আমরা লিখে দিই যে এফ অফ এক্স ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তো এই যে এরকম একটা পেয়ালা শেপ আসবে আর কি। ঠিক আছে, একটা কাপ শেপ। সো এটাই হচ্ছে এটা গ্রাফ। এখন দেখো যখন আমরা সিঙ্গেল ইনপুট ফাংশন গুলো নিয়ে কাজ করি তখন কিন্তু একটা লাইন পাই আমরা যখন গ্রাফ করি, আর যখন ইনপুট মোর দেন ওয়ান হয়ে গেলো তখন কিন্তু সারফেস পাচ্ছি। ঠিক আছে, এখন কমপ্লেক্সে যেহেতু মানে আউটপুটের রিয়েল পার্ট একটা, ইমাজিনারি পার্ট একটা, সো দুইটা আলাদা গ্রাফ আসলে প্রয়োজন পড়বে আমাদের। ঠিক আছে, সরাসরি গ্রাফ করা পসিবল না। মানে এট এ টাইম তুমি হয় রিয়েল পার্টকে শো করতে পারো, বা ইমাজিনারি পার্টকে শো করতে পারো, বা মডিউলাসকে শো করতে পারো, বা আর্গুমেন্টকে শো করতে পারো। তো মানে একটা সেম গ্রাফের মধ্যে তুমি কিন্তু মানে সবগুলো ইনফরমেশন শো করতে পারবে না, কারণ যেহেতু তোমার স্পেসটা হচ্ছে 3D, ইনপুটই তো তোমার দুইটা ডাইমেনশন একদম নিয়ে নিচ্ছে আর কি। তো আউটপুটের জন্য একটা ডাইমেনশন যেহেতু আমাদের বাকি থাকে, তো আমি প্রপারলি আসলে ড্র করতে পারবো না কমপ্লেক্স, এটা আমাদের আসলে সীমাবদ্ধতা। ওকে, সো সেক্ষেত্রে আমরা অনেক টেকনিক অ্যাপ্লাই করি, যে আমি গ্রাফ করার সময় শুধু রিয়েল পার্টটাকে শো করবো। ঠিক আছে, রিয়েল পার্টটাকে শো করবো, আর ইমাজিনারি পার্টটাকে আমরা কালার দিয়ে শো করবো। ঠিক আছে, এই হাইটটা হবে যেমন এখানে যেমন এই গ্রাফটা আসলে কি মিন করছে, যেমন তুমি যে গ্রাফের কোনো পয়েন্টে যদি যাও, দেখো তুমি ধরো এক্স এর ভ্যালু 1 নিলা, ওয়াই এর ভ্যালু 2 নিলা, এই হাইট যেটা পাবা সেটা হচ্ছে তোমার জেড এর ভ্যালু। ঠিক আছে, এই হাইটটাই হচ্ছে আসলে ফাংশন। যেমন আমি যে এক্স যদি 1 বসাই, ওয়াই যদি 2 বসাই, তাহলে আসবে 5। এই 5 হচ্ছে আসলে হাইট। ঠিক আছে, মানে এই হাইটটাই হচ্ছে আমার ওই আউটপুটের ইনফরমেশন আর কি। এখন যেহেতু আমি একটা ইনফরমেশনকে আমি প্লট করতে পারবো, সো রিয়েল পার্টটাকে আমি হাইট দিয়ে আর ইমাজিনারিকে আমি কালার দিয়েই করতে পারি। So, আমরা যদি ফাংশনটা যদি নেই যে এফ অফ জেড ইকুয়ালস টু জেড স্কোয়ার, তাহলে আমাদের ইনপুটটা কি এক্স প্লাস আই ওয়াই, আর আউটপুটটা কি জেড স্কোয়ারকে ভাঙলে আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা লাস্ট ক্লাস আমি দেখাইছি, প্লাস আই ইন্টু 2xy। এখন আমি শুধু রিয়েল পার্টটাকে আমি প্লট করবো, ইমাজিনারি পার্টটাকে প্লট করবো না। তো সেই ক্ষেত্রে তুমি প্লট করলে এরকম হবে। So, আমি যে জেড স্কোয়ার ফাংশনটি রিয়েল রি মানে রিয়েল পার্টকে প্লট করবো, ইমাজিনারি পার্টটা হাইট থেকে সেটা কালারের মাধ্যমে শো করবো। তো কালারের মাধ্যমে কিভাবে শো করা যায় সেটা আমরা পরে জানবো। আপাতত একটু এই যে এরকম আসবে। ঠিক আছে, তো তখন এই যে এই ধরনের একটা সার্ফেস আসবে। ঠিক আছে, এই যে কালার দেখাচ্ছে, এই কালারের একটা বিশেষত্ব কিন্তু আছে। এই রেড কালারটা হচ্ছে তোমার আর্গুমেন্ট 0, আর তোমার ব্লু কালার, এখানে অবশ্য কালারটা এরকম আসলো কেন, মানে এটা স্ট্যান্ডার্ড কালার না যদিও। ঠিক আছে, আচ্ছা, তো একটা মানে কালার একটা চার্ট আছে, তো এটা আমাদের এখন জরুরি না আর কি। সো রেড কালারটা হচ্ছে আর্গুমেন্ট 0 নির্দেশ করে আর কি। সো রেডের অপোজিট কালারটা হচ্ছে আর্গুমেন্ট পাই নির্দেশ করে। সো এখান থেকে তুমি হাইটটা শুধু তো রিয়েল পার্টটা জানতে পারতেছো, বাট ওই পজিশনে কালারটা থেকে আর্গুমেন্ট কত সেটা একটা ধারণা নিতে পারো। আর তুমি উল্টাটাও করতে পারো, তুমি ইমাজিনারি পার্টটাকে প্লট করো, বাট রিয়েল পার্টকে কালারের মাধ্যমে দেখাও। ঠিক আছে, সেক্ষেত্রে তোমার হোয়াইট কালার হবে ইনফিনিটি, আর ব্ল্যাক কালার হবে 0। তো এরকম আর কি, এইভাবে আসলে চিন্তা করা হয়। অথবা তুমি মডুলাসকে প্লট করতে পারো, আর আর্গুমেন্টকে তুমি কালার দিয়ে দেখাইতে পারো। যেমন এই হাইট গুলো হচ্ছে মডুলাস, আর আর্গুমেন্ট হচ্ছে কালার। ঠিক আছে, তো সেক্ষেত্রে রেড কালারটা হবে তোমার 0 আর্গুমেন্ট, আর তোমার ব্লু কালারটা হবে তোমার পাই আর্গুমেন্টের অপোজিট, নেগেটিভ আর্গুমেন্টের। তো এইভাবে অনেকভাবে আসলে প্লট করা যায়। ঠিক আছে,
তো আমরা জাস্ট একটা আইডিয়া দেখালাম যে কিভাবে প্লট করা যায়, এটা মানে এই কোর্সের পার্ট না, জাস্ট আমি এটা যারা জানতে চাও আর একটু তাদের জন্য দেখেন। ওকে। আর এই আমরা যে তিনটা বই দিয়েছি, একটা হচ্ছে যে কমপ্লেক্স ভেরিয়েবলস, এটা হচ্ছে এই কোর্সের জন্য আর কি। আরেকটা ছিল ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেটা হচ্ছে ল্যাপ্লাস পার্টের জন্য। আর থার্ড আরেকটা বই ছিল যেটা হচ্ছে তোমার ভিজুয়াল কমপ্লেক্স ফাংশন। তো সেখানে গ্রাফ নিয়ে অনেক আলোচনা করা হয়েছে যে কমপ্লেক্স ভ্যালু ফাংশন গুলো কিভাবে ভিজুয়ালাইজ করা যায়। তো এটা মানে ম্যাথ মেজর বা যারা পিওর ম্যাথমেটিক্সে পড়বে তাদের জন্য। তো তোমাদের এখনই মানে ওটা এক্সামের জন্য রিকমেন্ড করছি না, এমনি যারা পড়তে চাও, যাদের সময় আছে তারা দেখতে পারো। এখানে গ্রাফ নিয়ে আর কোনো কোশ্চেন আছে কারো? না স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আরেকটা টপিক যেটা বলতে হবে সেটা হচ্ছে যে সিঙ্গেল ভ্যালুড ফাংশন এন্ড মাল্টি ভ্যালুড ফাংশন। ওকে। তো সিঙ্গেল ভ্যালুড ফাংশনটা কি? সিঙ্গেল ভ্যালুড ফাংশন হচ্ছে যে তুমি একটা ইনপুট দিবা একটা ফাংশন, একটা আউটপুট পাবা। যে তুমি ধরো 4 দিলে তুমি 2 পাচ্ছ, তারপর ধরো 6 দিলে তুমি 8 পাচ্ছ, এই টাইপ একটা ফাংশন। তুমি 9 ইনপুট দিলে তুমি 10 পাচ্ছ। ঠিক আছে, এটা যদি একটা ফাংশন হয় তাহলে এটি হচ্ছে সিঙ্গেল ভ্যালুড ফাংশন। বাট যদি কখন এমন হয় যে তুমি একটা ইনপুটের জায়গায় মোর দেন ওয়ান আউটপুট পাচ্ছ, ঠিক আছে, তো তখন সেই ফাংশনটা হচ্ছে মাল্টি ভ্যালুড। যদি এটা ফাংশনের ডেফিনেশনকে ভায়োলেট করে, কারণ একটা জিনিস ফাংশন হইতে গেলে একটা ইনপুটের জন্য মোর দেন ওয়ান আউটপুট আসা পসিবল না। বাট এই ক্ষেত্রে ওই ডেফিনেশনটাকে মানে ডেফিনেশনটা এইভাবেই দেওয়া। তো এই দুইটা মিলেই আসলে একটা আউটপুটকে চিন্তা করা হয়, একটা বান্ডেল চিন্তা করা হয় যে 4 এর জন্য তুমি আরেকটা বান্ডেল পাচ্ছ, যে 6 to 9। তো এই টোটালটাই হচ্ছে একটা আউটপুট। সো এইগুলোকে বলে মাল্টি ভ্যালুড ফাংশন আর কি। ঠিক আছে। তো মাল্টি ভ্যালুড ফাংশন কি আমরা এই যে এখন একটু জেনে নিব আর কি। যেমন এই যে পাওয়ার হাফ যে ফাংশনটা আর কি, ঠিক আছে, তোমরা জানো যে কমপ্লেক্স নাম্বার যখন তুমি অ্যালাউ করবা, তখন যদি তুমি 4 দাও, তাহলে 4 to the power হাফ, যদি ফাংশনটা কমপ্লেক্স ইয়েতে ডিফাইন করা থাকে, তাহলে তুমি একটা আনসার পাবা 2 আর একটা -2। ঠিক আছে। আবার তুমি যখন এই যে ওয়ান ওয়ান সরি আরেকটা ফাংশন যদি নেই আমি, যে g(z), সেটা হচ্ছে z⁻1/3। এখন তুমি যখন g(1) করবা, তাহলে 1 এর 1/3, এটার আনসার কত? এটার আনসার হয় তিনটা, একটা হচ্ছে 1, আর একটা হয় -হাফ, প্লাস √3i/2। এটা আমার মুখস্থ, আমি লিখে দিচ্ছি, মানে এই তিনটাই আসে আর কি। একটা 1 ওমেগা, একটা ওমেগা স্কোয়ার, এটা তোমরা জানো ইন্টারমিডিয়েটে যারা পড়েছো। তো কারণ এই এই 1 কে কিউব করলেও হয় 1, এইটাকে কিউব করলে হয় 1, এটাকে কিউব করলে হয় 1। ঠিক আছে, এই তিনটাই হচ্ছে মানে 1 এর কিউব রুট আর কি। ঠিক আছে, মানে nth রুট যে ফাংশনটা, এখানে তুমি যখন একটা ইনপুট দিবা, তখন কিন্তু nটা আউটপুট চলে আসবে। ওকে, সো এই জন্য এগুলোকে বলা হয় মাল্টিভ্যালুড ফাংশন। যেমন আর্গুমেন্ট, তোমরা জানো আর্গুমেন্ট কোনো নির্দিষ্ট নাম্বার না। ঠিক আছে, যদি স্যার আর্গুমেন্ট বলো। স্যার এখানে ধরেন 1^1/3, এখানে যে তিনটা আউটপুট আসছে, আমাদের তিনটা ভ্যালু, এই তিনটা বাদে আর কোনো কিছু আসা সম্ভব না না দেখে না, এটা আর বলতে কিছু পারবো? আসা সম্ভব না। মানে এই এইটাই, তিনটা মিলে একটা সেট, তাই তো? তিনটা মিলে একটা আউটপুট, মানে একটা সেট আর কি। আচ্ছা, ওকে স্যার। মানে ফাংশন যে ডেফিনেশন ছিল কি, যে একটা ইনপুটের জন্য একটা ইউনিক আউটপুট আসতে হবে। এখন যদি তোমার মাল্টিপল আউটপুট আসে, তাহলে তো সেটা ফাংশন হবে না। বাট এই ক্ষেত্রে এই মাল্টিপল আউটপুট মিলেই একটা নির্দিষ্ট আউটপুট চিন্তা হবে, কারণ এই তিনটা মিলেই কিন্তু একটা নির্দিষ্ট আউটপুট, তাই না? কারণ এছাড়া তো আর কিছু আসবে না এই তিনটার বাইরে, তাই না? তো সেক্ষেত্রে ফাংশনের ডেফিনেশন ভায়োলেট করা হচ্ছে না। আচ্ছা, যেমন আর্গুমেন্ট, ঠিক আছে, যেমন আর্গুমেন্ট তো কোনো, তোমরা যেমন আর্গুমেন্ট কোনো নির্দিষ্ট নাম্বার না। আর্গুমেন্ট যেমন 30 ডিগ্রিও বলা যায় কথা, 390ও একই কথা, তাই না? আবার লগারিদম ফাংশনও নির্দিষ্ট ভ্যালু দেয় না, লগারিদম ফাংশন কিন্তু অসংখ্য ভ্যালু দেয়। তো এরকম আর কি। সো এইগুলো সবই হচ্ছে মাল্টিভ্যালুড ফাংশন। তো এটা আমাদের এই কোর্সে সামান্য একটু জানতে হবে। ঠিক আছে। ওকে, এখন আমরা একটু দেখবো, এটা হচ্ছে আমাদের ক্লাসে দেখানো হয়নি, যে কেন কিছু ফাংশন আসলে মাল্টিভ্যালুড ফাংশন হয়ে যায়। ঠিক আছে, এটার কারণটা কি? এটার কারণে মূলে আছে হচ্ছে যে মানে মেইন যে রিজনটা, সেটা হচ্ছে যে আহ, একটা কমপ্লেক্স নাম্বারের কিন্তু অনেকগুলো আর্গুমেন্ট হয়, তোমরা জানো অসংখ্য আর্গুমেন্ট হয়, তাদের মধ্যে একটা হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট। যেমন ধরো 30 ডিগ্রি, এটা হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট, বাট 390 বললেও কিন্তু দোষ নাই। বা ধরো তোমার 750 ডিগ্রি বললেও দোষ নেই, তাই না? তা এখন ধরো আমাদের এই হচ্ছে জেড হচ্ছে f(z), জেড হচ্ছে z²। এই ফাংশনটা, প্রথম ফাংশনটা মাল্টিভ্যালুড না, এটা হচ্ছে সিঙ্গেল ভ্যালু, সিঙ্গেল ভ্যালু। কিন্তু পরের দুইটা হচ্ছে মাল্টিভ্যালুড। তো পরের দুইটা মাল্টিভ্যালুড কিভাবে হয়ে গেলো সেটা আমরা একটু জানবো। আচ্ছা, তো সেটা বোঝার জন্য আমরা জেড কে লিখি। আমরা আমরা জানি যে জেড হচ্ছে আর ই টু দি, মানে জেড হচ্ছে r(e⁻i θ), এটা হচ্ছে পোলার ফর্মে। আবার x+i y হচ্ছে তোমার কার্টেশিয়ান ফর্মে, দুইটাই বলা যায় আর কি, তাই না? আচ্ছা,
এখন দেখি এটাতে একটু কাজ করে দেখি। তো ধরো আমরা একটা জেড এর ভ্যালুটা বসাই দিই, আর ই টু দি পাওয়ার আই থেটা তার হোল স্কোয়ার, তাহলে যেটা আসবে আর স্কোয়ার ই টু দি পাওয়ার কি হবে আই টাইমস 2 থেটা, এরকম আসবে। আচ্ছা, আর স্কোয়ার মানে কি তোমরা জানো? আর হচ্ছে স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর ই টু দি পাওয়ার আই থেটা মানে কি কস 2 থেটা প্লাস আই সাইন 2 থেটা, এরকম আসবে, তাই না? হুম। আচ্ছা, আমরা সরাসরি এইভাবে আর ই টু দি পাওয়ার আই থেটা নিয়ে একটা স্পেসিফিক ভ্যালু দিয়ে দিই, তাহলে মনে হয় বেটার, বুঝতে সুবিধা হবে তোমাদের। স্পেসিফিক একটা কমপ্লেক্স নাম্বার আমরা নিই, ধরো একটা কমপ্লেক্স নাম্বার হচ্ছে ধরো 4, 4 হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার। আচ্ছা, 4, 4 কমপ্লেক্স নাম্বারটাকে আমরা কি লিখতে পারি? 4 এর মডুলাস হচ্ছে 4, আর্গুমেন্ট হচ্ছে কত? 0। আচ্ছা, 0। আচ্ছা, আর্গুমেন্ট হচ্ছে 0, 0 সাথে আমি প্লাস 2n পাই অ্যাড করে দিতে পারি, এটা আমি যে কোনো সময় করতে পারি, তাই না? এখন যদি আমি এফ অফ 4 করতে চাই, তাহলে হবে 4 ই টু দি পাওয়ার আই ইন্টু 2n পাই, এটার পুরোটার স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে পুরোটা স্কোয়ার হলে যেটা হবে 16 ই টু দি পাওয়ার আই 4n পাই। ওকে, তাহলে যেটা আসবে 16 cos 4n পাই প্লাস আই ইন্টু সাইন 4n পাই। আচ্ছা, এখন এখন তোমার কাজ হচ্ছে এন এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু বসানো। ওকে, cos 4n পাই প্লাস আই সাইন 4n পাই। এখন ধরো তুমি এন এর ভ্যালু 1 বসাইলে, সরি 0 বসাইলে, তাহলে এফ অফ 4 এর ভ্যালু কত আসবে? মানে এই কোয়ান্টিটির কত রেজাল্ট দিবে তোমাকে, বলো দেখতে। এন এর ভ্যালু সাপোজ 0। স্যার 16 আসবে না? 16 হ্যাঁ, স্যার। 16 আসে, 16 আসে। আচ্ছা, এখন এন এর ভ্যালু তুমি ডিফারেন্ট একটা চুজ করো, সে এন এর ভ্যালু 1 নাও, কারণ এন তো ইন্টিজার, তাই না? নেগেটিভ নেওয়া যাবে। আচ্ছা, এন এর ভ্যালু 1 নিয়ে এখন একটু হিসাব করে সেম দেখো আসে কত স্যার, আসে। 16 আসে। সেম, অলওয়েজ 16 আসে, কারণ এন এর ভ্যালু এখন যাই না কেন, এই কজের পার্টটা হয়ে যাবে তোমার 1, সাইনের পার্টটা হয়ে যাবে 0। কিন্তু এই ফাংশনে এই জিনিসটা আর হবে না, তুমি এখানে এফ অফ 4 বসান, তাহলে হবে 4 ই টু দি পাওয়ার আই 2n পাই, এটা হচ্ছে তার পাওয়ার হবে হাফ। আচ্ছা, 4 এর পাওয়ার হাফ হচ্ছে 2 আসতেছে এখানে, তাহলে এখানে cos, এখানে আসছে আই n পাই, তাহলে আসতেছে 2 টাইমস cos n পাই প্লাস আই টাইমস সাইন n পাই। ওকে, এখন n এর ভ্যালু তুমি একবার 0 নাও আর একবার 1, দেখো তো কি পার্থক্যটা তৈরি হয়। 0 নিলে কত আসে ফাংশনের ভ্যালু, আর 1 নিলে কি আসে? স্যার 0 নিলে 2 2 আসে। আর 1 নিলে? এই দুইটা ভ্যালুই আসবে স্যার সব সময়। হ্যাঁ, আর এছাড়া এখন 2 নিয়েও তুমি ট্রাই করতে পারো বা 5 নিতে পারো, বাট দেখবা এই দুইটা রিপিট করো। এখন যেহেতু আমি মাল্টিপল ভ্যালু পেয়ে গেছি অলরেডি, একটা 2 আর একটা -2, সো তার মানে এটা মাল্টি ভ্যালুর, বাট মাল্টি ভ্যালুর একটা সীমা আছে, এটা এখানে দুইটা ভ্যালু আসতেছে, ঠিক আছে? ঠিক আছে, এখন ধরো পরেরটাই দেখি। পরেরটাই ধরো আমরা পরেরটাই 4 না বসে আমরা -1 বসাই, ঠিক আছে? তাহলে এফ অফ -1 বসে, কারণ 4 এতে আসলে ডেসিমেলে চলে আসবে, তো -1টা সেক্ষেত্রে ভালো আর কি ইভালুয়েট করতে। তাহলে হবে ln অফ, আচ্ছা -1 কে লেখা যায় 1 ই টু দি পাওয়ার আই পাই, তাই না? কারণ -1 আর্গুমেন্ট হচ্ছে পাই, সাথে আমরা 2n পাই অ্যাড করে দিলাম, তাহলে যেটা হবে আই পাই প্লাস 2n পাই ইন্টু লন ই, ln ই হচ্ছে 1, তাহলে পাই প্লাস 2n পাই। এখন যদি আমরা ধরো এই যে n এর ভ্যালু 0 বসাই, n এর ভ্যালু 1 বসাই, n এর ভ্যালু 2 বসাই, n এর ভ্যালু 0 জন্য আমরা পাবো আই পাই, n এর ভ্যালু 1 নিলে পাবো আমরা 3i পাই, 2 নিলে পাবো 5i পাই। দেখো তো একটার সাথে আরেকটার কি মিল আছে নাকি, তারা কি সেম নাম্বার নাকি ডিফারেন্ট নাম্বার? স্যার ডিফারেন্ট, এটা তো ইনফিনিট নাম্বার। ডিফারেন্ট, অ্যান্ড ইনক্রিজ করতেছে তারা।
তাদের কোনো রিপিটেশন হবে না আর কি। তার মানে এলএনও একটা মাল্টিভ্যালুড ফাংশন, বাট এটা অনেক বেশি স্পেশাল, কারণ এটাতে তোমার মানে প্রত্যেকটা ইনপুটের জন্য তুমি ইনফিনিটলি মেনি ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু পাবা আর কি। ঠিক আছে, তো এই এই হচ্ছে মাল্টিভ্যালুড ফাংশনের মানে একটু আমি জাস্ট একটা ফিলিংস দেওয়ার চেষ্টা করলাম যে কেন আসলে মাল্টিভ্যালুড হয়ে যাচ্ছে। কারণ এই যে আর্গুমেন্টের ডিফারেন্ট ভ্যালুর জন্য কিছু ফাংশনে ওই যে যেমন প্রথম ফাংশনটা সাইন কস তো পিরিয়ডেই, সো ঘুরে ফিরে একই ভ্যালু জেনারেট করতেছে বারবার, কিন্তু পরেরটা তো জেনারেট করতেছে বাট দুই রকম আর কি, আর পরেরটাতে ইনফিনিটলি মেনি ভ্যালু জেনারেট করতেছে। তো এই ফাংশনগুলো মানে এগুলোতে অ্যাকচুয়ালি যেটা হয় মানে ব্রাঞ্চ ক্রিয়েট হয় আর কি। ঠিক আছে, তো রিমেন সার্ফেস নামে একটা জিনিস আছে আর কি, যদি এটা আমাদের একটা অ্যাডভান্স টপিক করাইতে পারবো না বা, তো আমি একটা ফিগার রেখে দিচ্ছি আর কি। যেমন এই ফাংশনটার জন্য, যেমন এই যে জেড টু দ্য পাওয়ার হাফ কিন্তু মাল্টিপল ভ্যালু দিচ্ছে আমাকে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে যে দুইটা আলাদা ব্রাঞ্চে চলে যায়। ঠিক আছে, আচ্ছা, তো আমি একটু ব্রাঞ্চ নিয়ে কথা বলবো এখন। সেটা হচ্ছে ব্রাঞ্চটা হচ্ছে যে এখন এই যে জেড টু দি পাওয়ার হাফ এটা হচ্ছে একটা মাল্টিভ্যালুড ফাংশন, কয়টা ভ্যালু দেয়? দুইটা ভ্যালু দেয়। এখন তুমি যদি চাও যে না আমি আসলে দুইটা ভ্যালু নিব না, আমি একটাই ভ্যালু, আমি ফাংশনটাকে এমন ভাবে মডিফাই করতে চাই যাতে ফাংশন অলওয়েজ একটা ভ্যালু দেয়। ঠিক আছে, মানে তুমি মানে দুইটা ভ্যালুর মধ্যে সবসময় একটা ভ্যালুকে রিজেক্ট করে দিবে। ঠিক আছে, মানে তুমি একটা ব্রাঞ্চে থাকতে চাও, তো এগুলোকে বলে ব্রাঞ্চিং করা। ঠিক আছে, যেমন তুমি যদি এই জেড টু দি পাওয়ার হাফের গ্রাফটা দেখো, আমি এখানে গ্রাফটা করে রাখছি। ঠিক আছে, এটাকে বলে রিমেন সারফেস। তো দেখো তুমি যখন একটা কমপ্লেক্স নাম্বার দাও, এটাতে এইখানে একটা হাইট আছে, আবার এইখানে একটা হাইট, এই দুই রকম হাইটের কারণে কিন্তু তুমি দুইটা আলাদা আউটপুট পাচ্ছ আর কি। এখন সেক্ষেত্রে তুমি ধরো যে কোনো একটা ব্রাঞ্চকে, যেমন জেড টু দি পাওয়ার ওয়ান থেকে তিনটা ব্রাঞ্চ আছে, এই জায়গাটা, তার উপরে একটা সারফেস, তার উপরে আরেকটা সারফেস, এই তিনটা ব্রাঞ্চ আছে। তো সেক্ষেত্রে তুমি একটা ব্রাঞ্চ রাখতে পারো। ঠিক আছে, যেটার আর্গুমেন্ট ধরো যেটা ক্লোজেস্ট সেটাকে আমরা প্রিন্সিপাল ব্রাঞ্চ বলি। ঠিক আছে, সো একটা ব্রাঞ্চ রেখে বাকিগুলো তোমার ইচ্ছা মতো যে কোনো একটা ব্রাঞ্চকে রেখে বাকি ব্রাঞ্চগুলো তুমি বাদ দিতে পারো, এটাকে বলে ব্রাঞ্চিং করা। ঠিক আছে, তো ব্রাঞ্চিং আমরা এখানে করবো না আর কি। ঠিক আছে, যেমন আমরা যখন ব্রাঞ্চিং করি, যেমন ধরো এখান কিন্তু কিন্তু প্লাস টু মাইনাস টু দুইটাই আসে, বাট আমরা প্লাস টুটাকে রাখি, যখন আমরা আহ, একটা মানে প্রিন্সিপাল ব্রাঞ্চ থেকে প্লাস টুটা রাখি, মাইনাসটাকে বাদ দিয়ে দিই আর কি, ওইটা নিয়ে কাজ করি না আর কি। এরকম আর কি, বাট ইন জেনারেল মাল্টিপল ফাংশনে বলে তোমাকে দুইটা নাম্বার মানে দুইটা আউটপুটই মাথায় রাখতে হবে আর কি। ঠিক আছে, তো এই হচ্ছে ব্রাঞ্চ, এটা নিয়ে আর কি অত বিস্তারিত গেলাম না। ঠিক আছে, জাস্ট একটা আইডিয়া দিলাম যে ব্রাঞ্চ বিষয়টা কি আর কি। ঠিক আছে, ওকে। তো এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে কিছু বেসিক কমপ্লেক্স ভ্যালুড ফাংশনস। ঠিক আছে, সেগুলোর মধ্যে কি আছে সেটা হচ্ছে যে আমরা ক্লাসে আলোচনা করেছিলাম। ঠিক আছে, যখন আমরা কমপ্লেক্স ভ্যালুড ফাংশন নিয়ে কথা বলি, একটা হচ্ছে কিছু অ্যালজেব্রিক ফাংশন থাকবে, তারপরে কিছু ট্রিগোনোমেট্রিক ফাংশন থাকবে। ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো এখন নতুন নাম হয় সার্কুলার ফাংশন। তারপরে তোমার কিছু ইনভার্স সার্কুলার ফাংশন থাকবে, মানে বিপরীত ট্রিগোনোমেট্রিক আর কি। দেন কিছু হাইপারবলিক ফাংশন থাকবে, দেন ইনভার্স অফ হাইপারবলিক ফাংশনস। ওকে, তো এইগুলো ফাংশন নিয়ে আমরা ডিসকাস করবো। ঠিক আছে, অ্যালজেব্রিক ফাংশন কারা? যেমন জেড টু দি পাওয়ার হাফ, জেড স্কোয়ার, জেড কিউব এন্ড সো অন, এগুলো হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন। ট্রিগোনোমেট্রিক আর সার্কুলার ফাংশন কে সাইন থেটা, সাইন জেড, কস জেড, these are circular functions. Tan z. Inverse circular functions are like sin inverse z. Hyperbolic means sin hyperbolic z, খুবই অদ্ভুত ফাংশন, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করবো আজকে। ওকে, সো এই হচ্ছে কিছু বেসিক ফাংশন যেগুলো নিয়ে আমরা এখন এই বিস্তারিত একটা একটা করে ধরে ধরে আলোচনা করবো। ওকে, সো প্রথমে আচ্ছা আমরা লগ ফাংশনটা বাদ পড়ে গেছে, লিখে দিই লগ ফাংশন। লগ ফাংশন, এখন যখন আমরা লগ বলি, তো আগে একটু বুঝতে হবে যে লগারিদম বিষয়টা কি। ঠিক আছে, এই যে ধরো আমরা এই লগ বলি, লগ ধরো এখানে 2/16, এটার এটার ভ্যালু কত কে বলতে পারো? স্যার স্যার 4। 4। 4। আচ্ছা, তাহলে লগের কাজটা কি? স্যার লগ এটা কি হচ্ছে করে 2 আসলে? এর 2 এর কত পাওয়ার দিলে 4 আসে আমরা এটা বাইর করতেছি আর কি। আচ্ছা, ওকে, গুড। স্যার অনেক বড় ভ্যালুর জন্য স্যার আমরা জাস্ট পাওয়ার গুলো হিসাবে রিপ্রেজেন্ট করি, জানি মানে দেখানো যায় যদি অনেক বড় বড় ডিফারেন্স থাকে ভ্যালুতে লগ ইউজার।
আচ্ছা, বাট লগের মানে উৎপত্তিটা কিন্তু এই জন্য না আর কি। হ্যাঁ, এটা ইজি হয়, বাট লগের মেইন কাজটা হচ্ছে যে মানে আগে হচ্ছে তোমার মাল্টিপ্লিকেশন ডিভিশন করা অনেক কঠিন কাজ ছিল, ঠিক আছে? তো জন নেপিয়ার নামে একজন আর কি, সে হচ্ছে তোমার একটা টেবিল তৈরি করে আর কি, নেপিয়ার্স বোন বলে আর কি। তো এই টেবিলের মাধ্যমে খুব সহজে মাল্টিপ্লিকেশন ডিভিশন করা যেত আর কি। তো আমি একটা সেক্ষেত্রে এটা অন্যদিন আলোচনা করতে হবে, এই লেকচারে বড় হয়েছে। তো খুব সহজে মানে 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 ওইখানে মাল্টিপ্লিকেশন ডিভিশনটা করা যাবে আর কি। মানে একবার যদি টেবিলটা জেনারেট করো, ঠিক আছে, খুব হুম। সহজে করা যায় আর কি, ঠিক আছে? তো যেমন জি আমি স্যার। জাস্ট একটু দেখাই, যেমন ধরো একটু জাস্ট সংক্ষেপে আলোচনা করো। যেমন ধরো আহ, ধরো এইখানে ধরো মাল্টিপ্লিকেশন, এখানে ধরো এডিশন, এখানে লিখে রাখলাম মাল্টিপ্লিকেশন হবে। তো ধরো এখানে আছে মনে করো 1, আর এখানে আছে 0। 1 দিয়ে কেন? কারণ মাল্টিপ্লিকেশন আইডেন্টিটি হচ্ছে 1, এডিশন হচ্ছে 0, এই দুটা খুবই ইম্পর্টেন্ট নাম্বার। এখন ধরো আমি লগ টু বেস লগারিদম তৈরি করতেছি। তো ধরো 2, 4, 8, 16, 32, 64, 128। ওকে, এই পাশে তুমি এক এক করে বাড়াও, 1, 2, 3, 4, 5, 6, 7। ওকে, এখন ধরো তোমার কাছে মনে হইলো যে তুমি গুণ করবা, ঠিক আছে? তো ধরো আমি কোন দুইটা নাম্বার গুণ করতে চাও? ছোট ছোট দুইটা নাম্বার নেই, ধরো এই 2 আর 8 কে তুমি মাল্টিপ্লিকেশন করতে চাও। 8 এর পুরো টেবিলটা যদি তোমার কাছে থাকে, 2 আর 8 কে মাল্টিপ্লিকেশন করলে কত হবে তুমি জানো না। এখন মাল্টিপ্লিকেশন না করে তুমি একটা কাজ করতে পারো, এডিশন তো তুমি করতে পারো, তাই না? আচ্ছা, তো এই করেসপন্ডিং 1 আর 3 কে এডিশন করলে কত হয় দেখো তো। স্যার 4। 4। তাহলে এখন এই তুমি 4 এ চলে যাও, 4 এ যে ভ্যালুটা পাবা সেটাই হচ্ছে আমার মাল্টিপ্লিকেশনের রেজাল্ট, ঠিক আছে? সো যদিও টু বেস ইউজ করা হতো না, তারা ইউজ করতে হচ্ছে ই বেস। এখন ই বেস লগারিদমটা নেওয়ার কারণ হচ্ছে যে, কারণ এখানে দেখো প্রথম দিকে কিন্তু নাম্বারের গ্যাপ অনেক কম, পরের দিকে কিন্তু অনেক বেশি হয়ে গেছে, যে 32, 64, মাঝখানে অনেক নাম্বার নাই। তো এই ই বেস নিলে এই প্রবলেমটা কিছুটা রিডিউস করা যায় আর কি। আর নেচারের সাথে এই নাম্বারটা রিলেটেড, আগে আগে বলছি, তো এই বেসটা ইউজ করা অনেক বেশি ওয়াইস আর কি, ভালো আর কি। তো এই 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 কাজের জন্য আবার ধরো পাওয়ারও খুব সহজে করা যায়, ডিভিশনও খুব সহজে করা যায়। ধরো তুমি দুইটা নাম্বার ডিভিশন করা মানে জাস্ট রাইট সাইডে তোমাকে সাবট্রাকশন করতে হবে, ঠিক আছে? তো তাহলে কিন্তু হয়ে যাচ্ছে আর কি। যেমন ধরো তুমি ডিভিশন করতে চাও, মানে এটাই আসলে লগের প্রপার্টি, এই যে তোমার মাল্টিপ্লিকেশনকে অ্যাডিশনে কনভার্ট করে, আর ডিভিশনকে, যেমন যেমন ধরো তুমি 32 কে 8 দিয়ে ডিভিশন করতে চাও, এই দুইটা ডিভিশন করতে চাও, তাহলে তুমি কি করবে? এই যে বড়টা থেকে ছোটটা মাইনাস করে দাও, 5 থেকে 3 চলে গেলে 2, তাহলে 2 এ আসো, তাহলে আনসার হবে 4 ডিভিশন, এরকম। তো এটাই হচ্ছে লগ ফাংশন। ওকে, এখন এই লগের যখন আমি লগ লিখি, মানে আগে লগের কিন্তু কোনো বেস ছিল না আর কি। মানে লগের যে বেস হয় এই জিনিসটাই জানতো না ম্যাথমেটিশিয়ানরা, পরবর্তীতে ডিফারেন্ট টাইপস অফ লগ বের হলো, তো পরবর্তীতে বিভিন্ন বেজের লগারিদম আবিষ্কার হলো আর কি। প্রথম দিকে কিন্তু ই বেস লগারিদম ছাড়া আর কিছু ছিল না, ঠিক আছে? আচ্ছা, তো লগের বেসটা হচ্ছে যে 2/16 আমি বললাম, এটার মানেটা হচ্ছে যে 2 এর পাওয়ার, এই 2 এর পাওয়ার কত হইলে রেজাল্টটা 16 হবে। তা আমরা দেখতেছি 2 এর পাওয়ার যদি 4 দেই তাহলে হবে 16, তাহলে এই 4টাই হচ্ছে লগের কাজ। মানে এই লগটা হচ্ছে আসলে মানে বেসের পাওয়ার কত হইলে উপরের নাম্বারটা হবে সেটা আসলে খুঁজে বের করা, এটা হচ্ছে লগ ফাংশন। ওকে, এখন অনেক রকম লগারিদম আছে। একটা হচ্ছে তোমার এই যে এরকম আর কি, এল এন নামে একটা জিনিস লিখি আমরা, এটার মানে হচ্ছে লগ ই বেস জেড। মানে তুমি যখন এল এনটা লিখবা, লগারিথমাস ন্যাচুরালিস, ইয়াটা আর কি, ফুল ফর্ম আর কি। লগ মানে একটা বেস থাকতে হবে, সেই বেসটা যখন এই যে এলএন মানে লেখা থাকবে না, তখন তুমি ই ধরে নিবা আর কি, ঠিক আছে? বা এই কোর্সে যদি কখনো লগের বেস আমি না লিখি, বা কোনো টিচার না লিখে, তুমি এটাকে ই বেস মনে করতে হবে। তা এখন আমরা এই লগ ফাংশন নিয়ে জাস্ট আলাপ করবো আর কি, ঠিক আছে? তো এটা একটা মাল্টিভ্যালুড ফাংশন, আগেই বলছি, ঠিক আছে? তো এটা অনেক আমাদের কাজে লাগে আর ওকে। তো এরপর আমরা যেটা স্যার ক্যালকুলেটরে যে লগ ফাংশন ওটা বাই ডিফল্ট বেস কি ই? কোথায়? ক্যালকুলেটরে স্যার যে লগ ফাংশনটা ওটা বাই ডিফল্ট কি না, বেস কি? ক্যালকুলেটরে ব্যাপার আছে, ক্যালকুলেটর ব্যাপারটা আলাদা। তোমার যখন এই সাইন্টিফিক ক্যালকুলেটরে যদি থাকে এলএন লেখা থাকে,
ওইটা হচ্ছে তোমার লগ ই বেস। আর যদি শুধু লগ লেখা থাকে ওইটা আসলে লগ 10 বেস। আরেকটা থাকে আরেকটা কি যেমন থাকে, আরেকটা আছে তোমার বেস দেওয়া যায় আর কি। এখন এখানে একটা ব্যাপার আছে, এখানে একটা এমবিগুইটি আছে, সেটা হচ্ছে যে এই যে আমি শুধু লগ লিখতেছি, এটার বেস 10 অ্যাজিউম করাটা আসলে ঠিক না। এটার বেস 10ও হইতে পারে, এটার বেস ইও হইতে পারে, এটার বেস 2ও হইতে পারে। যারা সায়েন্টিস্ট, ঠিক আছে, সায়েন্টিস্টরা হচ্ছে যে এটা হচ্ছে সায়েন্টিস্টদের জন্য, এটা হচ্ছে তোমার জেনারেল পাবলিকের জন্য, আর এইটা হচ্ছে তোমার কম্পিউটার সায়েন্টিস্টের জন্য। কম্পিউটার সিএসসি তে যারা পড়বে, ধরো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং যারা পড়বে, কারণ তাদের যেহেতু বাইনারি নিয়ে বেশি কাজ করা লাগে, তাদের লগ 2 বেস নিয়ে কাজ করা ভালো আর কি। যেমন তুমি যখন অ্যালগরিদমের কমপ্লেক্সিটি বের করো, বেশিরভাগ সময় দেখবে লগ 2 বেসটা বেশি কাজে লাগতেছে আমার, ঠিক আছে। সে তুমি মার্চ সর্ট বা কুইক সর্ট এগুলো নিয়ে যখন কাজ করো তখন কিন্তু লগ 2 বেসটা লাগতেছে, ওই লগটা হচ্ছে লগ 2 বেস। যখন তুমি সায়েন্টিস্ট, ফিজিসিস্ট বা ম্যাথমেটিশিয়ান তখন তুমি হচ্ছে লগ ই বেস। আর যখন তুমি অ্যাজ ইউজুয়াল জেনারেল কাজকর্ম করছো তখন লগ 10 বেস, কারণ বাস্তব জীবনে ক্যালকুলেশন গুলো 10 বেস। ওই যে একজন বললো যে বড় ক্যালকুলেশন সহজে করা যায়, তো সেক্ষেত্রে 10 বেস ইউজ করা ভালো, কারণ আমাদের নাম্বার সিস্টেমই তো 10 বেস, তাই না? এখানে একটা ব্যাপার কাজ করে, বাট ক্যালকুলেটরে যেটা সেটা হচ্ছে যে শুধু লগ মানে লগ 10 বেস। ওকে, এটা হচ্ছে ক্যালকুলেটরের জন্য, ইন সাইন্টিফিক ক্যালকুলেটর। ওকে, আমি ক্লিয়ার করতে পারছি? জি স্যার। ওকে, তো এখন আমরা সার্কুলার ফাংশন, যেটাকে আমরা ট্রিগোনোমেট্রিক ফাংশন বলি, এখন থেকে ট্রিগোনোমেট্রিক ফাংশন বলবো না, ট্রিগোনোমেট্রিক। লিখতে আমার প্রবলেম, নিচে লিখি। ওকে, সো এই ট্রিগোনোমেট্রিক ফাংশন কারা, সেটা হচ্ছে সাইন কস মেইনলি আর কি, মানে সার্কুলার ফাংশন আর কি। কারণ তোমার যে একটা সার্কেল থাকে, এই সার্কেলে যে কোনো অ্যাঙ্গেলে যখন তুমি যাবা, এই যখন তুমি এই শ্যাডো নিবা, এই বেসটা হয় আসলে কস থিটা, এই হাইটটা হয় আসলে সাইন থিটা, ঠিক আছে। যে কোনো অ্যাঙ্গেলে গেলে এটা হয় কস থিটা, এটা হয় সাইন থিটা, যদি সেই সার্কেলটা ইউনিট সার্কেল হয়, মানে ওয়ান রেডিয়াসের কোনো সার্কেল হয়। তো সেখান থেকে আসে। অ্যান্ড তোমরা অয়লার ফর্মুলা নামে একটা জিনিস শিখেছিলা, যে ই টু দি পাওয়ার আই থিটা হচ্ছে কস থিটা প্লাস আই সাইন থিটা। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা কি হবে, সেটা হবে কস থিটা মাইনাস আই সাইন থিটা, জাস্ট আই এর জায়গায় একটা মাইনাস আই রিপ্লেস করে দিলাম। এখন যদি দুইটাকে তুমি অ্যাড করো, তো অ্যাড করলে যেটা হবে যে 2 কস থিটা হয়ে যাবে ই টু দি পাওয়ার আই থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা। দ্যাট মিনস আমরা কস থিটার জন্য একটা এক্সপ্রেশন পাবো যেটার সাথে সার্কেল বা ট্রায়াঙ্গেলের কোনো কানেকশন নেই, ঠিক আছে। ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা বাই 2। এন্ড যদি তুমি মানে সাবট্রাক্ট করো, তাহলে যেটা পাবা যে 2i সাইন থিটা হচ্ছে যে ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা। দ্যাট মিনস সাইন থিটা ইকুয়ালস টু, ঠিক আছে। তো এই দুইটা কিন্তু তোমাদের অলওয়েজ মনে রাখতে হবে। তো যেগুলো মনে রাখতে হবে এগুলো আমি এরকম বোল্ড করে দিব, সেগুলো তোমরা একটু মেমোরাইজ করে নিবে, কারণ অনেক বেশি কাজে লাগবে, অনেক বেশি বারবার এই কোর্সে লাগবে। দ্যাটস ইট। সো আমরা সাইন থিটা কস থিটা দুইটা এক্সপ্রেশন পেয়ে গেলাম। সো দেখো সেম জিনিস, এখানে প্লাস আর নিচে টু, এখানে মাইনাস আর একটা আই আছে নিচে। তো অনেক আবার এই আইটা দিতে ভুলে যাবা, ঠিক আছে, তো সেটা ভুল করা যাবে না। তাহলে এখন দেখো সাইন কস এর ভ্যালু বের করার জন্য এখন কিন্তু কোনো ট্রায়াঙ্গেলের দরকার নেই, শুধু তুমি ই টু দি পাওয়ার গুলো ক্যালকুলেট করতে পারলেই হবে, ঠিক আছে। দেন তাহলে তুমি সাইন কস এর ভ্যালু পেয়ে যাচ্ছ। এই জন্য এখন সাইন কস কে এখন থেকে জাস্ট ইন জেনারেল একটা ফাংশন হিসেবে চিন্তা করবা, সেটার সাথে মানে ত্রিভুজের যে ট্রায়াঙ্গেলে যে তোমার অপোজিট বা হাইপোটেনাস যে রিলেশনটা, সেটা আসলে দরকার নাই, ঠিক আছে। ওকে, সো এরপরে আমরা দেখবো যে তাহলে আর কি কি সার্কুলার ফাংশন হবে। সে ধরো আমরা যদি বলি তাহলে টেন থিটা তাহলে কি হবে। টেন থিটা তো তোমরা জানো সাইন থিটা বাই কস থিটা, তাই না? তাহলে টেন থিটা সাইন থিটা তো কি হবে, ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা বাই টুয়াইস আই, ই টু দি পাওয়ার আই থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা বাই 2। তাহলে ফাইনালি যেটা আসবে 1 বাই আই থাকবে
ই টু দি পাওয়ার আই থেটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থেটা। তো এরকম করে কিছু একটা আসবে আর কি। তো এইভাবে তুমি এখন কট বের করতে পারবা, সেক কোসেক সবগুলোই বের করতে পারবা, জাস্ট সাইন কস জানলে তো বাকিগুলো এমনি বের করা যাবে, এটা কোনো ব্যাপার না। আচ্ছা, আর এগুলোকে সার্কুলার ফাংশন বলার একটা কারণ হচ্ছে যে সার্কেলের যে ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1, এটাকে ইজিলি প্যারামিটারাইজ করা যায় যদি এক্স ইকুয়ালস টু তুমি কস থিটা ধরো, ওয়াই ইকুয়ালস টু সাইন থিটা ধরো। কারণ ট্রিগোনোমেট্রির যে ফর্মুলাটা সেটা হচ্ছে যে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এটা তো সবাই জানে, তাই না? তো এই দুইটা স্যার মিলে যেহেতু হুম, স্যার এটা ডিনোমিনেটরে কি ই টু দি পাওয়ার আই থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা না নাকি? আহ, না, এই যে এই উপরেরটা উপরে ছিল, নিচে একটা নিচে ওই যে এটা নিচে। লাস্টে 1/i স্যার। আচ্ছা, 1/i টা, কারণ এটা তো নিচেই ছিল, 1/2i টা ওই না, যে 2 ওই তো যে কেটে গেছে। এটা কি তাহলে স্যার 2 ই টু দি পাওয়ার আই থিটা হবে নিচে? না না, 2 তো কেটে গেছে অলরেডি, এই 2 না এর না সাথে এই স্যার 2 এখানে কেটে ই টু গেছে। দি পাওয়ার আই থিটা প্লাস ই টু দি পাওয়ার আই থিটা লেখা, ওটা কি মাইনাস আই থিটা হবে ও না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা মাইনাস হবে, থ্যাংক ইউ, বুঝতে পারছি। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, সো এরপর হচ্ছে আমরা আসবো হাইপারবোলিক ফাংশনে। তো এই যে সাইন কজের মতো সিমিলার দুইটা ফাংশন আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে পরবর্তীতে কাদের জন্য, আমাদের, ঠিক আছে? এটা দিয়ে কিছু হাইপারবোলাকে সহজে প্যারামিটারাইজ করা যায় এন্ড কিছু ইন্টিগ্রেশন করতে আমাদের ইজি হয়, এন্ড পরবর্তীতে দেখা গেল যে আরো অনেক কাজে আমাদের হেল্প হয় আর কি, ঠিক আছে? তো তোমরা যে বিভিন্ন আর্চ ব্রিজ দেখো আর কি, যে এরকম শেপের কিছু ব্রিজ আছে, ঠিক আছে? এই যে এরকম শেপের কিছু ব্রিজ আছে আর কি, ঠিক আছে? তো এইদিকে কিছু ঝুলন্ত ব্রিজ তৈরি করা হয় আর কি, ঠিক আছে? কোনো পিলার থাকবে না। তো ওই ব্রিজ গুলো কিন্তু মানে হাইপারবোলিক ফাংশনের নিয়ম মেনে চলে আর কি, ঠিক আছে? ওইটাতে ডিজাইন করা হয়। এরকম অনেক কাজ আছে আর কি, ঠিক আছে? সেটা ইঞ্জিনিয়ারিং এর বিষয় আর কি, আমি নিজেও ভালো জানি না, সিভিল ইঞ্জিনিয়াররা বলতে পারে বা আর্কিটেক্ট। আচ্ছা, সো হাইপারবোলিক ফাংশনটা ব্যাপারটা কি, সেটা হচ্ছে যে তুমি তুমি জানো যে কস কস থিটা, সেটা হচ্ছে যে ই টু দি পাওয়ার আই থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা বাই 2। এখন জাস্ট তুমি আই গুলো রিমুভ করে দাও, রিমুভ করে দিলে নতুন একটা ফাংশন হবে, কি ফাংশন হবে সেটা দরকার নেই, মানে কিছু একটা হবে, তাই না? সেই নতুন ফাংশনটাকেই ম্যাথমেটিশিয়ানরা নাম দিয়েছেন কস হাইপারবোলিক, কস এইচ থিটা। মানে ফাংশনের নাম হচ্ছে কস এইচ, যেমন আগের ফাংশন নাম ছিল শুধু সিওএস, এটা হচ্ছে সিওএস এইচ, এটা হচ্ছে ফাংশনের নাম। সিমিলারলি তো এটাও তোমরা মুখস্থ করে নিবা এই ডেফিনেশনটা। আরেকটা ফাংশন হচ্ছে যে সাইন থিটা, তো আমরা জানি যে ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা বাই 2i। এখন সবগুলো আই রিমুভ করে দাও, আই রিমুভ করে দিলে যে নতুন ফাংশন হবে, সো নিচে থেকেও কিন্তু আইটা রিমুভ করতে হবে, তাহলে যেটা হবে সাইন হাইপারবোলিক থিটা। ফাংশনের নামই হচ্ছে সাইন এইচ, ওকে? এটাকে সাইন হাইপারবোলিক বলো অনেকে। তো এই দুইটা ফাংশনও আমাদের জন্য ইম্পর্টেন্ট জানতে হবে, কারণ এক্সামে লাগবে এবং এই কোর্সে আমাদের লাগবে। ওকে, সো এদেরকে আমরা হাইপারবোলিক ফাংশন কেন বলছি, কারণ হাইপারবোলার যে, ধরো একটা হাইপারবোলা, হাইপারবোলার সবচেয়ে সহজ ইকুয়েশন কোনটা, যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1, এটাকে আমরা স্কোয়ার হাইপারবোলা বলতে, তাই না? তো এটাকে প্যারামিটারাইজ করার জন্য যদি তুমি ট্রিগোনোমেট্রি ইউজ করো, তাহলে এক্স কে ধরতে হবে সেক থিটা, ওয়াই কে ধরতে হবে ট্যান থিটা, তাহলে সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার 1 হয়। বাট সেটা না করে তুমি যদি ওই যে সাইন কজের মতো করতে চাও, সার্কেলে যেরকম ছিল সাইন থিটা কস থিটা, এখানে সাইন থিটা কস থিটা না দিয়ে কস এইচ থিটা আর হচ্ছে সাইন এইচ থিটা দিতে হবে। কারণ হাইপারবোলিকের যে অ্যালজেব্রা সেটা হচ্ছে যে কস হাইপারবোলিক স্কোয়ার থিটা মাইনাস সাইন হাইপারবোলিক থিটা ইকুয়ালস টু 1। মানে একটু ট্রিগোনোমেট্রির সাথে একটু পার্থক্য আছে, এখানে মাইনাস করলে 1 হয়, ঠিক আছে? সো এরা মিলে হাইপারবোলাকে স্যাটিসফাই করে, দ্যাটস এ হাইপারবোলিক ফাংশন। আর তুমি যখন যে কোনো অ্যাঙ্গেলে যাবা, এই এক্স অ্যাক্সিসটা হবে তোমার কজ এইচ, এই ওয়াই অ্যাক্সিসটা হবে সাইন এইচ, ঠিক আছে? তো এই জন্য এই হাইপারবোলা থেকে যেহেতু তুমি এক্স ওয়াইটা পাচ্ছ, তো এই জন্য হাইপারবোলিক ফাংশন বলা হয়, জাস্ট জিনিসটাকে মিনিংফুল করার জন্য। কিন্তু এটা কিন্তু অনেক কাজ আছে, ঠিক আছে? এটা দিয়ে অনেক ইন্টিগ্রেশন অনেক সহজে করা যায়, যেমন যে আমি ক্লাসে মনে হয় বলছিলাম তোমাদেরকে যে এই যে ইন্টিগ্রেশনটা, তো এই ইন্টিগ্রেশনটা কিন্তু করতে অনেকটা সময় লাগে। এটা হচ্ছে তোমার এ
সেক থিটা ধরে করতে হয়। এ সেক থিটা না হলে তুমি যদি এ কস হাইপারবোলিক থিটা ধরে করো তাহলে কিন্তু ইন্টিগ্রেশনটা খুব ইজিলি করা যায়, ঠিক আছে? খুব সহজে করে ফেলা যায়। যেমন আমি একটু তোমাকে দেখাই যে যদি এই ইন্টিগ্রেশনটা করতে চাও, যে এক্স ইকুয়ালস টু এ কস হাইপারবোলিক থিটা ধরবো, তাহলে ডিএক্স কি হবে? ডিএক্স হবে এ সাইন হাইপারবোলিক থিটা ডি থিটা। আচ্ছা, এখন এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটা কি? তাহলে এক্স হচ্ছে এ কস হাইপারবোলিক থিটা হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার কমন নিলে যেটা হবে এইটা মাইনাস। এখন আমরা কি জানি যে হাইপারবোলিক জগতে এইটা মাইনাস এইটা হচ্ছে ওয়ান, তাহলে কস স্কোয়ার মাইনাস ওয়ান কি? এইটা। তাহলে যখন তুমি রুট করে ফেলবা তখন নিচে কি আসবে? এ সাইন হাইপারবোলিক থিটা, উপরে আসবে কি? এ সাইন হাইপারবোলিক থিটা ডি থিটা। দেখো সব কিন্তু এখন ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আসতেছে ইন্টিগ্রেশন ডি থিটা, তার মানে কি থিটা প্লাস সি। এখন থিটা মানে কি? থিটা মানে কি তো এই যে এখান থেকে বের হয়ে যাবে, সেটা হচ্ছে যে কস হাইপারবোলিক ইনভার্স এক্স বাই এ প্লাস সি। খুব সহজে কিন্তু ইন্টিগ্রেশনটা হয়ে যাবে। কিন্তু তুমি সেক থিটা ধরে করো বেশ অনেকটা ক্যালকুলেশন করতে হবে। তো এরকম মানে এখান থেকে নতুন একটা আসলে অ্যালজেব্রার মতো তৈরি হয়ে গেছে, এটা দিয়ে অনেক কাজ খুব সহজে করা যায় আর কি। এবং এগুলোর ফিজিক্যাল সিগনিফিকেন্সও আছে, সেটা আমি বললাম। ঠিক আছে, সো এইগুলো মানে সরাসরি ধরো এক্সামে তো আসবে না, যে কারণ এগুলো তো মুখস্থ, যে সাইন কত কস কত, সাইন হাইপারবোলিক কি কস হাইপারবোলিক কি। এখন যেটা আসবে ইনভার্স সার্কুলার, সেগুলো প্রুফ আসে, ঠিক আছে? যেমন এই যে এক্সামে এই টাইপের কোশ্চেন গুলো আসে, এগুলো ক্লাসে করানো হয়েছে, তো আমি আজকে আরেকবার রিভিউ করে নিবো আর কি। তো যেমন এই সাইন হাইপারবোলিক জেড যে এই জিনিসটা লেখা যায় সেটা প্রুফ করতে হবে। কট কট ইনভার্স জেড যে এটা লেখা যায় সেটা প্রুফ করতে হবে, ঠিক আছে? সরি, এটা হাইপারবোলিক না, এটা নরমাল ফাংশন। আচ্ছা, ইনভার্স সার্কুলার মানে কি? ইনভার্স সার্কুলার মানে হচ্ছে যে আমরা জানি তো যে কস থিটা, কস থিটাটা কি? ই টু দি পাওয়ার আই থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা বাই টু। তাহলে তাহলে কজ ইনভার্স থিটা বা কজ ইনভার্স জেডটা আসলে কি আসবে, সেটা হচ্ছে তোমাকে একটু বের করতে হবে। ওকে, তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। ওকে, আমরা এখানে আমাদের সাইন ইনভার্স জেড এর একটা এক্সপ্রেশন বের করতে হবে। So, আমরা যেটা ধরে নিব যে সাইন ইনভার্স জেড কে কিছু একটা আমরা ধরে নিব, আমরা সাধারণত থিটা ধরতে পছন্দ করি। দেন যদি আমরা এই সাইনটাকে এদিক থেকে ওদিকে নিয়ে যাই, সো দ্যাট উইল বি জেড ইকুয়ালস টু সাইন থিটা। এন্ড এখন সাইন থিটার এক্সপ্রেশনটা আমরা যেটা জানি সেটা বসাবো। এখন সাইন থিটার এক্সপ্রেশন আমরা কি জানি? এই যে এখানে ছিল, দেখো এই যে এটা হাইপারবোলিক, এই যে সাইন আর কস, এগুলো একটু মুখস্থ রাখতে হবে, জানতে হবে। তো কয়েকদিন একটু প্র্যাকটিস করে নিলে এমনিতেই মনে থাকবে। তো এটা হবে ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা ডিভাইড বাই টুয়াইস আই। ওকে, এখন তাহলে কি হবে? ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা ইকুয়ালস টু টু আই জেড। তাহলে এখান থেকে আমরা আসলে একটা ইকুয়েশন পেয়ে গেছি, এটাকে তুমি 1 নাম্বার দিতে পারো, ঠিক আছে? তো দেখো আমি একটা কোয়ান্টিটি মাইনাস আরেকটা কোয়ান্টিটি এটার ভ্যালু পেয়ে গেছি। এখন তুমি যে কাজটা করবা যে এই জিনিসটা বের করতে হবে, ই টু দি পাওয়ার আই থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা, এটার ভ্যালু বের করতে হবে। এটার ভ্যালু যদি সামহাও বের করতে পারো তাহলে কিন্তু কাজ শেষ। আর সেটা কিভাবে বের করবা? তুমি কিন্তু একটা সূত্র জানো যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4a, ঠিক আছে? ছোটবেলার একটা ফর্মুলা, সেটা এখানে অ্যাপ্লাই করো। তাহলে হোল স্কোয়ার অফ দিস কোয়ান্টিটি উইল বি e to the power I theta minus e to the power minus I theta whole square plus 4ab, 4 times e to the power I theta times e to the power minus I theta. সো এখানে আমরা পাচ্ছি 2iz হোল স্কোয়ার প্লাস এখান থেকে 1 হয়ে যাচ্ছে, দ্যাট ইজ 4,
তো I square is -1, that is 4 minus 4z square. Okay, so now এখন যদি আমরা স্কয়ার রুট করে নিই, e to the power I theta plus e to the power minus I theta equals to square root of 4 minus 4z square. So that means e to the power I theta plus e to the power minus I theta equals to 2 root over 1 minus z square. তো 4 কে বাইরে আনলে 2 হয়ে যাবে। So this is our equation number 2. ওকে, সো এখন 1 আর 2 যদি তুমি অ্যাড করে দাও তাহলে কিন্তু মানে অনেকটা কমপ্লেক্সিটি কমে যাবে আর কি, ঠিক আছে। সো আমরা এখন 1 আর 2 কে অ্যাড করি। সো 1 আর 2 অ্যাড করলে তাহলে আমাদের কি থাকবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই টার্মটার সাথে এই টার্মটা ক্যান্সেল হয়ে যাবে, e টু দি পাওয়ার মাইনাস টার্মটা, তো e টু দি পাওয়ার প্লাস টার্মটা ডাবল হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি অ্যাডিং 1 and 2, কি হবে 2 e টু দি পাওয়ার I থিটা, সেটা হবে 2iz প্লাস, আচ্ছা এখানে আমরা একটা ভুল করেছি। এটা হচ্ছে যে আমরা যে স্কয়ার রুট করলাম তাহলে আমাদের প্লাস মাইনাস দিতে হবে না? বলো তো একটু আমাকে, কি মনে হয়? দেখে তো দেওয়া উচিত, তো সেটা কিন্তু আমরা দেইনি। সো সেই প্লাস মাইনাসটা কিন্তু দিতে হবে। সো দুইটা ভ্যালু আমরা পাবো, কারণ আমাদের দেখো প্রুফটা করতে বলছে সেখানে কিন্তু প্লাস মাইনাস, আচ্ছা প্রুফটা এখানে প্লাস মাইনাস দেয় নাই, তো আমি প্লাস মাইনাস দিয়ে দিচ্ছি আর কি, ঠিক আছে, এক্সামে থাকবে। যদি প্লাস মানে মাইনাসটা না দেয় তাহলে তুমি এখানে মাইনাসটা দিও না, সমস্যা নেই, বাট সাধারণত প্লাস মাইনাস থাকে আর কি। আচ্ছা তাহলে এখানে প্লাস মাইনাস 2 root over 1 minus z square। সো এখন 2 দিয়ে সবাইকে ডিভাইড করে দিই, তাহলে হবে e টু দি পাওয়ার I থিটা ইকুয়ালস টু iz প্লাস অর মাইনাস রুট ওভার 1 মাইনাস z স্কয়ার। তাহলে এখন আমরা বোথ সাইডে ln নিচ্ছি লগারিদম, এখন ln তাহলে I থিটাটার সামনে আসবে I থিটা ইনটু ln অফ e, এখন ln অফ e তো 1, তো সেটা লিখতেছি না, দরকার নেই। আচ্ছা এখন I দিয়ে ডিভাইড করে দিতে হবে, তাহলে থিটা ইকুয়ালস, তো তোমার কাজ হচ্ছে থিটা বের করা, 1 বাই I ln অফ iz প্লাস অর মাইনাস রুট ওভার 1 মাইনাস z স্কয়ার। এখন 1 বাই I কে কি করতে চাও? অর্থাৎ 1 বাই I সেটা হচ্ছে আসলে মাইনাস এ, তো কিভাবে? তো সেটার ক্যালকুলেশনটা আমি দেখো 1 বাই I, তাহলে আমরা উপরের নিচে যদি আবার I দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে আসবে I বাই I স্কয়ার ইজ মাইনাস 1, তাহলে আসে কিন্তু মাইনাস এ। তো এই 1 বাই I যে কথা, এই মাইনাস এ কিন্তু কি কথা, তো যখন প্রুফ করতে দিবে তখন তো মাইনাস আই থাকবে, তো সিম্পলিফিকেশনটা করতে হবে। ওকে, সো এখন আমাদের একটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু এই সাইন ইনভার্স জেড এর ভ্যালু বের করব, দ্যাট ইজ থিটা। আসলে কিন্তু আমরা থিটার ভ্যালুটাই চাচ্ছি, থিটা মানে সাইন ইনভার্স জেড। তাহলে আমাদের কিন্তু প্রুফ হয়ে গেছে। সো সাইন ইনভার্স জেড ইজ মাইনাস I ln অফ iz প্লাস মাইনাস স্কয়ার রুট অফ 1 মাইনাস z স্কয়ার। সো প্রুফ, সো প্রমাণ হয়ে গেল। সো এইভাবেই মানে এই ধরনের ম্যাথ গুলো সাধারণত আসে আর কি এক্সামে। তো এখানে ধরো সাইন ইনভার্স না এসে কজ ইনভার্স আসতে পারে, একই প্রসেসে তুমি আগাবা, জাস্ট কাজটাকে এখানে যে কজ থাকবে কজের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, এই ধরনের কাছাকাছি একটা রেজাল্ট আসবে আর কি। তো এখন এখানে যে সামারিটা সেটা হচ্ছে যে বলবো, সেটা হচ্ছে যে এই যে সাইন সাইন ইনভার্স জেড, কজ ইনভার্স জেড, সেক ইনভার্স জেড, কোসেক ইনভার্স জেড, এই চারটা সেম সেম ভাবে করা যাবে। আমি তো একটা করে দিলাম, বাকিগুলো একই সিস্টেমে করা যাবে, তবে ট্যান কটটা একটু আলাদা, এই জন্য ট্যান কট থেকে আমি একটা করে দিই, সেটা দিয়ে ট্যান কটের বাকিগুলো করা যাবে। তো সেক্ষেত্রে তোমরা তোমাদের এইচডব্লিউ হবে, তো বাকি তিনটা করার চেষ্টা করো, ওটা দেখা যায় তোমরা মিলাইতে পারতেছো কিনা। তো এখন আমরা এখন কট ইনভার্সটা করবো, কট ইনভার্সটা করে দেখি। তো কট ইনভার্সটা করার জন্য আবারও সেম প্রসেস, তোমরা যেটা করবা লেট কট ইনভার্স জেড ইকুয়ালস টু থিটা ধরে নিবা,
তাহলে জেড হচ্ছে কট থিটা আসবে। সো জেড যদি কট থিটা আসে, এখন জেড মানে কি? কট মানে হচ্ছে আমাদের কস থিটা বাই সাইন থিটা। কস থিটা মানে কি? কস থিটা এক্সপ্রেশন আমরা জানি। তো যেই ট্রিগোনোমেট্রিক ফাংশনই থাক, তোমরা তো সাইন কস দিয়ে লিখতেই পারবে। সো এটা নিয়ে কোনো টেনশন নেই। ই টু দি পাওয়ার আই থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা বাই 2, আর নিচেটা হচ্ছে, এটা হচ্ছে 2i। সো তাহলে যেটা আসবে, জেড ইকুয়ালস টু, এখানে একটা আই থাকবে, ই টু দি পাওয়ার আই থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা, আর এটা হবে ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা। সো এরকম আসবে কিছু একটা। তো এখন আমরা যেটা কাজ করব, সো দেখো আগের ম্যাথের সাথে এটা পার্থক্যটা কি, এখানে কিন্তু এই যে ই টু দি পাওয়ার আই থিটার ডিনোমিনেটর আছে, নিউমারেটর আছে, দুই জায়গাতেই আছে। বাট আগের ম্যাথটাতে কিন্তু এরকম ছিল না। আগের ম্যাথটাতে জাস্ট একবারই ছিল, এই জন্য এইভাবে করতে হয়েছে। এখন যেহেতু এখানে উপরের নিচে দুই জায়গাতেই আছে, সো এটা কিন্তু আরেকটু ইজি। তো ইজিটা কি, এখানে আমাদের জাস্ট প্রপোর্শনের একটা প্রপার্টি ইউজ করতে হবে। ওকে, তো এখন কোন প্রপার্টিটা আমি ইউজ করবো? যে প্রপার্টিটা ইউজ করবো সেটা হচ্ছে যে, যদি আমাদের এরকম থাকে যে এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি, ওকে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে লেফট সাইডে আমরা দেখো এই নিউমারেটর আর ডিনোমিনেটরকে অ্যাড করলাম, নিচে সাবট্রাক্ট করলাম। তো রাইট সাইডে আমি যে সিমিলার কাজটা করি, এই ইকুয়েশনে কোনো চেঞ্জ আসে না। এই প্রপার্টিটার নামটা কি? কেউ একজন বলো তো? যোজন বিয়োজন। হ্যাঁ, আহ এটা ইংলিশ নামটা কেউ জানো? কম্পোনেন্ট ও ডিভাইডেন্ট বলে। সো এই কাজটা আমরা এখানে করব। সেটা হচ্ছে জেড প্লাস আই, নিচে হচ্ছে জেড মাইনাস আই ইকুয়ালস টু, সো এখানে আমরা উপরেরটার সাথে নিচেরটা অ্যাড করে ফেলবো। অ্যাড করলে হবে ই টু দি পাওয়ার আই থেটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থেটা প্লাস ই টু দি পাওয়ার আই থেটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থেটা। এখন নিচে যেহেতু সাবট্রাকশন করলাম, সো নিচে এখানে সাবট্রাকশন করতে হবে। এইটা এইটা এখন নিচেরটা মাইনাস করতে, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। এখানে কিছু ক্যান্সেল করা যাবে, সো এটার সাথে এটা ক্যান্সেল হয়ে যাবে, আর এই প্রথমটার সাথে থার্ডটা ক্যান্সেল হয়ে যাবে। তো তাহলে ফাইনালি যেটা পাবো সেটা আমি পরের পেজে লিখতেছি। তো যেটা পাবো সেটা হচ্ছে যে জেড প্লাস আই বাই জেড মাইনাস আই ইকুয়ালস টু, তো 10 এরটাও একই প্রসেসে আগাবে আর কি। ওকে, তাহলে 2 ই টু দি পাওয়ার আই থেটা, নিচে হবে 2 ই টু দি পাওয়ার মাইনাস আই থেটা। তাহলে দেখো এখানে 2 2 ক্যান্সেল হয়ে যাবে, তো ক্যান্সেল হয়ে, তো এটা হবে ই টু দি পাওয়ার 2 আই থেটা। আচ্ছা, তো তোমরা জানো ডিভিশনের সময় পাওয়ারটা মাইনাস করতে হয়। জেড প্লাস আই বাই জেড মাইনাস আই, এখন বোথ সাইড আমরা লগারিদম নেই। তো 2 আই থেটার সামনে আসবে, আর এলএন আই ই 1 হয়ে যাবে। তো এখন যেটা হচ্ছে যে তাহলে থেটাটা কি হবে, 1 বাই 2 আই আই এলএন জেড প্লাস আই বাই জেড মাইনাস আই। সো থেটা মানে তো এখন আসলে কট ইনভার্স, তাই না? তাহলে সেটা হবে 1 বাই 2 আই আই এলএন অফ জেড প্লাস আই বাই জেড মাইনাস আই। সো এই প্রসেসে তোমরা টেন ইনভার্স জেডটাকে প্রুভ করার চেষ্টা করবো, আমি যেটা বাকি রাখলাম সেটা। ওকে, তো এখানে কার কোনো কোশ্চেন আছে? ওকে, সো এই এই হচ্ছে সামারি। তো এই যে এখানে ডিনোমিনেটর নিউমারেটর দুই জায়গাতে ই টু দি পাওয়ার থাকার কারণে আমাকে যোজন বিয়োজনে হেল্প নিতে হচ্ছে। Okay? এই প্রসেস আগাতে হচ্ছে। আর বাকি যে বাকি চারটা কিন্তু একই সিস্টেম। ওকে, সো এখন আমরা একটু হাইপারবোলিকটা দেখবো। ওকে, হাইপারবোলিক থেকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে ফাইন্ড অ্যান এক্সপ্রেশন ফর সেক হাইপারবোলিক ইনভার্সেট। ওকে, সো আমরা ক্লাসে মনে কস হাইপারবোলিক করেছিলাম, এখন সেক হাইপারবোলিকটা একটু করি। ঠিক আছে, সো এখানে যে কোনোটাই আসতে পারে। তো এখানেও একই সিস্টেম, যে সাইন কস
সেক কোসেক চারটা একরকম, টেন কট হচ্ছে অন্যরকম। তো আশা করি তোমরা সবগুলোই পারবা যদি এই ক্লাসটা মনোযোগ দিয়ে থাকো আর কি। তো আমি একটা স্যাম্পল দেখাচ্ছি, সেটা হচ্ছে যে লেট সেক হাইপারবোলিক ইনভার্স জেড, এটা হচ্ছে থিটা। তাহলে জেড কি হবে? সেক হাইপারবোলিক থিটা। এখন জেড হচ্ছে সেক হাইপারবোলিক, সেক হাইপারবোলিক মানে কি 1 বাই কস হাইপারবোলিক থিটা। আর যদি কজেরটা দিতাম তাহলে সরাসরি কজ আসতো। আচ্ছা, তো এখন জেড ইকোয়ালস টু, এখন কস হাইপারবোলিকের ফর্মুলাটা কি? যেহেতু এটা হাইপারবোলিক তাহলে আই হবে না, তাহলে ই টু দি পাওয়ার থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস থিটা বাই 2, যেটা তোমাদের মুখস্থ করতে বলছিলাম সেটা। তাহলে আমরা কি লিখতে পারি? ই টু দি পাওয়ার থিটা প্লাস টু দি পাওয়ার মাইনাস থিটা বাই 2 হচ্ছে 1/z। ওকে, তাহলে ই টু দি পাওয়ার থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস থিটা হচ্ছে 2/z। এটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন নাম্বার 1। এখন এই যেহেতু এটা সাইন কস টাইপের, এটা হচ্ছে মাইনাসটা আগে বের করতে হবে। সেটা মাইনাসটা বের করি। তাহলে মাইনাসটা বের করার জন্য ই টু দি পাওয়ার থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস থিটা, এটার হোল স্কোয়ার হবে -4ab। সেটা হচ্ছে 2/z হোল স্কোয়ার -4। তাহলে যেটা আসবে 4/z² -4, দ্যাট ইজ 4 - 4z², নিচে হচ্ছে z²। এখন যখন তুমি রুট করে নিবা ই টু দি পাওয়ার থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস থিটা করবো, তাহলে কি হবে প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ 4 - 4z² বাই z²। তাহলে যেটা আসবে প্লাস মাইনাস, নিচে আসবে জেড, উপর আসবে 2 × √1 - z²। ওকে, সেরকম কিছু একটা আসবে। এটা হচ্ছে তোমার 2 নম্বর ইকুয়েশন। এখন তোমাকে যেটা করতে হবে 1 আর 2 কে অ্যাড করতে হবে। 1 আর 2 কে অ্যাড করলে ই টু দি পাওয়ার মাইনাস পাওয়ার গুলো চলে যাবে আর কি। ঠিক আছে, তাহলে 1 আর 2 কে অ্যাড করি। তোমরা কি বুঝতেছো এটা? বলো তো আমাকে। স্যার আগেরটার মতো, বলো। স্যার আগেরটার মতোই। হ্যাঁ, আগেরটার মতোই, এটা ক্লাসে করাইনি বাট সিমিলার, সো নতুন একটু নতুন কিছু আনার চেষ্টা করলাম। ওকে, সো অ্যাডিং 1 and 2, তাহলে আমরা যেটা পাবো দ্যাট ইজ ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়ালস টু হবে আমাদের এটা হবে 2/z প্লাস মাইনাস এইটা। আমরা 2 দিয়ে ডিভাইড করে দিব 1/z। আচ্ছা, z কে আমরা এলসিএম নিয়ে নিতে পারি, 1 প্লাস মাইনাস রুট ওভার 1 - z²। ওকে, তাহলে আমরা একবারে থিটাটা বের করে ফেলি। থিটা হবে 1/i, আই থিটা হবে লগারিদম নিতে হবে। তাহলে যেটা আসবে থিটা, থিটা ইজ 1/i ln অফ 1 প্লাস মাইনাস রুট ওভার 1 - z², নিচে হচ্ছে জেড। তাহলে সেটা হচ্ছে আসলে সেক হাইপারবোলিক ইনভার্স জেড। আর 1/i কে আমরা -i লিখতে পারি আগের মতো করে, কিন্তু ln অফ 1 প্লাস মাইনাস রুট ওভার 1 - z²/z। সো এইভাবে এরকম একটা কিছু প্রুভ করতে বলতে পারে বা একটা এক্সপ্রেশন বের করতে বলতে পারে। তো এই এই ছিল আজকে মানে আমাদের পার্ট 1 এর। ঠিক আছে, তো এখানে আমরা একটু সামারি করি যে আমরা কি আলোচনা করলাম। তো আমরা প্রথমত যেটা দেখলাম যে রিয়েল ভ্যালুড ফাংশন আর কমপ্লেক্স ভ্যালুড ফাংশনের পার্থক্যটা কি। রিয়েল ভ্যালুড ফাংশনে শুধু রিয়েল নাম্বার নিতে পারে, কমপ্লেক্স ভ্যালুড ফাংশনে রিয়েল কমপ্লেক্স দুইটাই নিতে পারে এবং আউটপুটও যে কোনো কিছু আসতে পারে। আর আমরা গ্রাফ করার চেষ্টা করলাম। কমপ্লেক্স ভ্যালুড ফাংশনকে সরাসরি গ্রাফ করা যায় না, তো সেক্ষেত্রে আমরা হয় মানে আউটপুটে, যেহেতু আমাদের আউটপুটে 2 ডাইমেনশনাল, তো সেক্ষেত্রে হয় রিয়েল পার্টকে বা ইমাজিনারি পার্টকে বা মডুলাস আমরা শো করতে পারি। সেক্ষেত্রে আরেকটা ডাইমেনশন যেহেতু মিসিং, সেটাকে অনেক সময় আমরা কালার দিয়ে আর কি ডিনোট করে থাকি। শুনতে পাচ্ছ? ওকে, জি স্যার। আচ্ছা, কমপ্লেক্স দেন হচ্ছে ফাংশনের স্যার হ্যাঁ, গ্রাফ কি আছে সিলেবাসে?
না, সিলেবাস নাই। Okay, আর মাল্টিভ্যালুয়েট ফাংশনটা কি জাস্ট একটা সিঙ্গেল ইনপুটের জন্য একটা বান্ডেল তোমাকে দিবে আর কি, মানে কিছু আউটপুট বান্ডেল শো করবে, সেটা হচ্ছে মাল্টিভ্যালুয়েট ফাংশন। যেমন স্কোয়ার রুট, যেমন জেড টু দা পাওয়ার হাফ হাফ ফাংশন যখন তুমি ফোর দিচ্ছ তখন কিন্তু আহ মানে আমি একটা ইনপুট দিলে সো মোর দেন ওয়ান আউটপুট শো করবো আর কি। সো এখানে কিছু মাল্টিভ্যালুয়েট ফাংশন এক্সাম্পল দেওয়া আছে। আর এখানে আমি আলোচনা করছি কেন একটা ফাংশন মাল্টিভ্যালুয়েট হয়ে যায় আর কি। এটা আর্গুমেন্টের মাল্টিপল ভ্যালুর কারণে হয়ে যায়। কিছু ফাংশন যে আর্গুমেন্ট সেম আর্গুমেন্টের জন্য একই ভ্যালু দেয়, বাট যেমন এই যে পরের দুইটা ফাংশন ওই আর্গুমেন্ট দিয়ে মাল্টিপল ভ্যালু জেনারেট করে। আচ্ছা, এরপর আমরা ব্রাঞ্চ নিয়ে কথা বলেছি যে মাল্টিভ্যালুয়েট ফাংশনকে কি সিঙ্গেল ভ্যালুড ফাংশন বানানোর একটা ওয়ে হচ্ছে ব্রাঞ্চ। যেমন এখানে যে এই ফাংশন দুইটা ব্রাঞ্চ, এই ফাংশন তিনটা ব্রাঞ্চ দেখানো হচ্ছে, তিনটা সার্ফেস। একটা সার্ফেস আমরা রেখে বাকিগুলোকে কাট করে দিতে পারি আর কি, তখন এটা সিঙ্গেল ভ্যালুড হয়ে যাবে। আর এরপর আমরা যেটা করলাম যে কিছু বেসিক ফাংশনের আমরা কমপ্লেক্স রিপ্রেজেন্টেশন আর কি দেখলাম আর কি। সেটা হচ্ছে যে প্রথমে আমরা সাইন কস দিয়ে শুরু করলাম, দেন দুইটা বিশেষ ফাংশন সাইন হাইপারবোলিক এন্ড কস হাইপারবোলিক, দেন হচ্ছে সেগুলো ইনভার্স রিপ্রেজেন্টেশন আমরা বের করার চেষ্টা করলাম। ঠিক আছে, ওকে।